Hello, hunters. Welcome back in my YouTube channel Biohunt by Mustafa Sen. I'm your mentor, MD Mustafa Chaudhary. So নিয়ে চলে এসেছি তোমাদের রিপ্রোডাকশন ইউনিট ক্লাস 12 এর নিউ সিরিজ টার্গেট থার্ড সেমিস্টার এন্ড নিট 2026 মোস্ট অ্যান্টিসিপেটেড চ্যাপ্টার অ্যান্ড মোস্ট কন্ট্রোভার্সিয়াল চ্যাপ্টার। ঠিক আছে, এই চ্যাপ্টার শুরুর আগে আমি তোমাদের স্পেশাল কিছু ডিসক্লেমার দিয়ে দিই। কমেন্ট আজে বাজে কনসেপ্টে করবে না বা আজে বাজে কথা নিয়ে কমেন্ট করবে, ঠিক আছে? জেনুইন যদি শেখার জন্য কোনো কমেন্ট থাকে তো অবশ্যই কোশ্চেন করবে। যদি ওই রকম কিছু অফেন্সিভ কমেন্ট করলা, ঠিক আছে, তো তোমাদের হয়তো আমি ব্লক করে দেবো ইউটিউব থেকে, বা আমার টেকনিক্যাল টিমকে বলবো যে তোমাদের করবে, যাতে ক্লাসেস গুলো তোমরা না করতে পারো। এই কারণে দেখো, শিখার চ্যাপ্টার আছে, হ্যাঁ, তো এটাকে শিখে ওই উদ্দেশ্য রেখে পড়তে হবে যে কি কিছু নলেজকে হান্ট করা যাবে, কিছু জ্ঞানকে হান্ট করা যাবে। এমন নেই যে কি এটা তুমি কি করছো, একটা কন্ট্রোভার্সিয়াল কথাগুলো তুলে দিবে বা কোনো আজে বাজে কনসেপ্ট তুলে নিবে মজা নেওয়ার জন্য, কোনো কমেন্ট করে দিবে, এই টাইপের কিছু কমেন্ট গুলো করবে না কেউ। তো টার্গেট থার্ড সেমিস্টার নিট 2026 এর জন্য দুটোই, থার্ড সেমিস্টার কেও টার্গেট করবে আর নিট 2026 এর জন্য মোস্ট তোমার গিয়ে ভ্যালুয়েবল চ্যাপ্টার সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট। ঠিক আছে, এটা শুরুর আগে আমি তোমাদেরকে আগে কিছুটা কথাগুলো বুঝাই সিলেবাস রিলেটেড। ঠিক আছে, তো ইউনিট ওয়ান ইউনিট ওয়ান ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে যে রিপ্রোডাকশন আছে, ঠিক আছে, রিপ্রোডাকশন আছে, ইউনিট ওয়ানে কি আছে, রিপ্রোডাকশন ইউনিটটা, জনন। এখানে তোমাদেরকে তিনটা ইউনিট পড়তে হবে, তিনটা ইউনিট না, তিনটা চ্যাপ্টার। একটা হচ্ছে ফ্লাওয়ারিং প্লান্ট, ফ্লাওয়ারিং প্লান্ট সেক্সুয়াল রিপ্রোডাকশন, ফ্লাওয়ারিং প্লান্ট সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। একটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন, হিউম্যান রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন মানব জনন। আর একটা পড়তে হবে রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড ডিজিজ, রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড ডিজিজ, রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড ডিজিজ, জননগত স্বাস্থ্য এবং রোগ। ঠিক আছে, আপনাকে এই তিনটা চ্যাপ্টারের থার্ড সেমিস্টারের পয়েন্ট অফ ভিউ বিশেষ একটা ইম্পর্টেন্স আছে, গুরুত্ব আছে। রিপ্রোডাকশন ইউনিট আর একটা ইউনিট সেকেন্ড জেনেটিক্স ইউনিট, এই দুটো ইউনিট থেকে তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম হবে। আর দুটো ইউনিট থেকে তিন তিন করে ছোট চ্যাপ্টার আছে। তোমার অলমোস্ট এই ইউনিট থেকে এই থার্ড সেমিস্টারে 16 থেকে 17 নম্বরে ওয়েটেজ আছে। ঠিক আছে, তো ইউনিট ওয়ানে আমরা যদি নাম্বার দেখি, ফুল মার্কস দেখি, তাহলে অলমোস্ট 16 to 17 আছে, এরকম কাছাকাছি কিছু আছে, যার মধ্যে এই দুটো চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোশ্চেন আছে। এখান থেকে ততটা বেশি কোশ্চেন আসবে না, ঠিক আছে, কিন্তু কোশ্চেন আসবে। টোটাল তিনটাই চ্যাপ্টার থেকে 16 বা 17 নম্বরের কোশ্চেন আসবে। এটা তোমাদের বলছি আমি এর পয়েন্ট অফ ভিউ এ, তোমার গিয়ে এই থার্ড সেমিস্টার পয়েন্ট অফ ভিউ এ। আর এই ফ্লাওয়ারিং প্লান্ট যে সেক্সুয়াল রিপ্রোডাকশন আছে, এখান থেকে নিট এক্সামিনেশনে তোমাদের প্রতি বছর 2 থেকে 3টা কোশ্চেনের ওয়েটেজ আছে, 2 থেকে 3টা কোশ্চেনের ওয়েটেজ। মানে তোমার গিয়ে হয় 8 বা 12 মার্কের জন্য ফ্লাওয়ারিং প্লান্ট সেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে কোশ্চেন আসে। এর আগে এই ইউনিটে, ঠিক আছে, 1 ইয়ার আগে
প্রিভিয়াস সেশন গুলোতে এখানে একটা আর চ্যাপ্টার ছিল যার নাম ছিল রিপ্রোডাকশন ইন অর্গানিজম। রিপ্রোডাকশন ইন অর্গানিজম, রিপ্রোডাকশন ইন অর্গানিজম ছিল জীবের জন্য। এটা এখন তোমাদের গিয়ে থার্ড সেমিস্টার থেকেও বাদ আছে, আর তোমাদের নিট এক্সামিনেশন থেকেও এই চ্যাপ্টারটা বাদ চলে গেছে। তবে দেখো, এই চ্যাপ্টার গুলোকে পড়ার জন্য তোমাকে কিন্তু এই চ্যাপ্টারটাকে অলমোস্ট কিছু না কিছু ইন্ট্রো হিসাবে জানতে হবে। তো আজকে এটা ধরে নাও ইন্ট্রোডাকটিভ ক্লাসটাই আছে। ফ্লাওয়ারিং প্লান্ট সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমাদেরকে পড়তে হবে কি, যে কি প্লান্ট, যে সমস্ত প্লান্টের মধ্যে ফুল হচ্ছে তাদেরকে ফ্লাওয়ারিং বলা হচ্ছে। ফুল কি, ফুলের স্ট্রাকচার গুলো, এক্সটার্নাল স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার, অ্যান্ড্রোসিয়াম কি, গাইনেসিয়াম কি বা স্টেমেন কি, অ্যান্থার কি আছে, অ্যান্থারের উপরে মাইক্রোস্পোরেঞ্জিয়াম বা ওর মধ্যে মাইক্রোস্পোর কিভাবে তৈরি হয়, কিভাবে রেণুগুলো বাতাসে উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে, এগুলো সমস্ত কনসেপ্টকে তোমাদের পড়তে হবে। প্লাস নিষেক, ফার্টিলাইজেশন কিভাবে হয়, ফার্টিলাইজেশন, ডাবল ফার্টিলাইজেশন, ডিনিষেকটা কিভাবে হচ্ছে, ফ্রুটস কিভাবে তৈরি হচ্ছে বা সিড কিভাবে তৈরি হচ্ছে, এগুলো সমস্ত কিছু পড়তে হবে। ঠিক আছে, তোমরা একবার দেখে নিবে আর কমেন্ট করে দিবে সাউন্ডেরটা, যে সাউন্ড ঠিকঠাক করে আসছে কিনা। কারণ এর আগে একটা ভিডিওতে সাউন্ডের কিছু গ্লিচ দেখা যাচ্ছিল, তো অতি শীঘ্রই, মানে ভিডিও কোয়ালিটিটা তো ঠিক করে দেওয়া হয়েছে, অতি শীঘ্রই সাউন্ড কোয়ালিটিটাও তোমাদের ঠিক করে দেওয়া হবে। বাস তোমরা কন্টিনিউ রেগুলার ওয়েতে অনেস্টির সাথে ক্লাসটা করো। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম যে কি ফ্লাওয়ারিং প্লান্ট যে সেক্সুয়াল রিপ্রোডাকশন আছে, এগুলোতে প্লান্টেরই পড়তে হবে, যে কি ফ্রুটস গঠন কিভাবে হচ্ছে, সিড থেকে কিভাবে নিউ প্লান্ট গুলো অ্যারাইভড হচ্ছে, বা তোমার গিয়ে নিষেকটা কিভাবে হচ্ছে, মাইক্রো স্পোরেঞ্জিয়া বা মেগা স্পোরেঞ্জিয়াম কি, বা ডিম্বাণুর মধ্যে যে ডিম্বক থাকছে, ডিম্বকের মধ্যে পুংরেণুর প্রবেশ কিভাবে হচ্ছে, সমস্ত ডিটেলস এখানে পড়তে হবে ফ্লাওয়ারিং প্লান্ট সেক্সুয়াল রিপ্রোডাকশন। হিউম্যান রিপ্রোডাকশনে, মানব জননে তোমাদেরকে কি পড়তে হচ্ছে, তো মানব জননে বেসিক্যালি পড়তে হচ্ছে মানুষের একটা বাচ্চার জন্ম থেকে শুরু করে সে বড় হচ্ছে, অ্যাডাল্ট হচ্ছে, বৈসন্ধি কালে কি কি শরীর এবং কি কি মানসিক পরিবর্তন হচ্ছে, মেল এন্ড ফিমেল বোথ অফ বডিতে, কিসের জন্য এগুলো পরিবর্তন গুলো হচ্ছে। প্লাস আমি হরমোন চ্যাপ্টারে এগুলো কিছু হালকা খানিকটা আলোচনা করেছি। তো তোমরা একটা সিরিজ কে মেনটেন করবা, সিকোয়েন্স কে মেনটেন করবা। যারা নিউ ভিউয়ার্স গুলো আসছো, তো তোমরা ডিরেক্টলি এই ভিডিও গুলো দেখবে না, ঠিক আছে, আগেকার কিছু ক্লাসেস গুলো আপলোডেড আছে ইউটিউবে, প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে চ্যানেলে, ওখান থেকে ভিডিও গুলো দেখবে, তারপরে এই ক্লাসেস গুলো করবে। ঠিক আছে, একটা সিকোয়েন্স মেনটেন হয়, বিশেষ করে বায়োলজিতে একটার পর একটা পড়তে হবে সিকোয়েন্স সিরিজ অনুযায়ী। আর যেমন কি দেখো, আমি যদি সেল না জানি, বাস্তবে বুঝবে ভালো করে, তাহলে আমি কলার ব্যাপারে বুঝতে পারবো না, কলা না বুঝতে পারলে আমি অর্গানের ব্যাপারে বুঝতে পারবো না, বা অর্গান না বুঝতে গেলে আমি বডি সিস্টেম গুলোর ব্যাপারে বুঝতে পারবো না। এই কারণে যদি কোনো একটা স্টুডেন্ট ডিরেক্ট হিউম্যান ফিজিওলজিতে আসছে বা প্লান্ট ফিজিওলজি পড়ছে, ঠিক আছে, তো ফিজিওলজিতে আমরা বডির ব্যাপারে পড়ি, অর্গানের ব্যাপারে পড়ি, তাহলে ওর কমপ্লিকেশন হবে, কারণ কেউ টিস্যু আর সেল বুঝে না। এই কারণে ওইগুলো চ্যাপ্টার বুঝার জন্য তোমাকে আগে সেল বা টিস্যু গুলোকে বুঝতে হবে, সাইটোলজি আগে পড়তে হবে। তো একটা সিরিজ মেনটেন করে বায়োলজি, আর ওই সিরিজ অনুযায়ী আমাদেরকে কি করতে হয়, পড়তে হয়, ক্লাসেস গুলো করতে হয়। তো হিউম্যান রিপ্রোডাকশনে, মানব জননে একটা বাচ্চা অ্যাডাল্ট হওয়ার সময় তার ফিজিক্যাল বা মেন্টাল কি কি চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে, বা স্পাম ফরমেশন কিভাবে হচ্ছে, স্পামের স্ট্রাকচার কি আছে, সিমেন কি আছে, ওভাম ফরমেশন কিভাবে হচ্ছে, ওভামের স্ট্রাকচার কি আছে, পিরিয়ডস ব্লিডিং কি আছে, মেনচুরেশন সাইকেল কি আছে, মেনচুরেশন বা রোজচক্র যেটাকে বলছি আমরা, বা মেনচুরেশনটা কি, রোজস্রাবটা কি, ঠিক আছে, বা তোমার গিয়ে নিষেক, হিউম্যান নিষেক, মানব জনন এর সময় মানব নিষেকটা কিভাবে ঘটছে, তারপরে বাচ্চা জোড়াইতে রোপণ কিভাবে হচ্ছে, বাচ্চা ওখানে বড় কিভাবে হচ্ছে, কোন অর্গান তার প্রথমে সিনথেসিস হচ্ছে, বা তার পার্চুরেশন কিভাবে হচ্ছে, প্রসব কিভাবে হচ্ছে, এগুলো সমস্ত কিছু ডিটেল পড়তে হবে হিউম্যান রিপ্রোডাকশন। কথা বুঝতে পারলাম? আর এখানে জননগত স্বাস্থ্য রোগ যে আছে, জননগত স্বাস্থ্য রোগ বুঝবে একটু। দেখো, নর্মাল একটা রোগ গুলো হয়, সাপোজ ম্যালেরিয়া, টাইফয়েড, ঠিক আছে, ডেঙ্গু, চিকুনগুনিয়া,
ঠিক আছে, নিউমোনিয়া বা তোমার গিয়ে ইচিং টাইপের ডিজিজ গুলো, যেমন চুলকানি টাইপের, ঠিক আছে, অ্যালার্জি, এগুলো যে কিছু ডিজিজ গুলো আছে, এটা নর্মালি সাধারণভাবে স্বাভাবিকভাবে সবাইকে হয়। কিন্তু এমন ডিজিজ যেটা সেক্সুয়াল রিলেটেড আছে বা রিপ্রোডাক্টিভ রিলেটেড আছে, সেগুলোকে আমরা রিপ্রোডাক্টিভ ডিসঅর্ডার বলি, যেমন কি গনোরিয়া, সিফিলিস, ট্রাইকোমোনিয়াসিস, জেনাইটাল হার্পিস, জেনাইটাল ওয়ার্ডস, ঠিক আছে, এগুলো এই চ্যাপ্টারে পড়তে হবে, জননগত স্বাস্থ্য রোগে। আর জননগত স্বাস্থ্য রোগে খালি ওটা নয়, আরো পড়তে হবে, যেমন কি ধরে নাও বাচ্চা নিয়ন্ত্রণের প্রসেস, কিভাবে বার্থকে কন্ট্রোল করতে হয়, ঠিক আছে, ন্যাচারাল মেথড কি আছে, ব্যারিয়ার মেথড কি আছে, কন্ডম কি আছে, ঠিক আছে, বা তোমার গিয়ে কন্ট্রাসেপটিভ পিলস গুলো কি আছে, আনওয়ান্টেড 72 কি আছে, আই পিল, সাহেলি, এগুলো প্রত্যেকটা মেথডস গুলো পড়তে হবে, কেমিক্যাল মেথডস, ব্যারিয়ার মেথডস, ন্যাচারাল মেথডস, এগুলো সব জননগত স্বাস্থ্য এবং রোগে পড়তে হবে। এছাড়া জননগত স্বাস্থ্য রোগে পড়তে হবে তোমাদের ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি বন্ধাত্ব, যেটা মানে কোনো দম্পতির যখন বাচ্চা হয় না, সেটাকে আমরা কি বলছি, ইনফার্টিলিটি বলি। ইনফার্টিলিটি ট্রিটমেন্ট কি আছে? ইনফার্টিলিটি ট্রিটমেন্ট হচ্ছে তোমার আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, যেটাকে তোমরা টেস্ট টিউব বেবি বলেও চিনছো। তো এটাকে পড়তে হবে। এছাড়া তোমাদেরকে এখানে আরেকটা কনসেপ্ট পড়তে হবে, এমটিপি, এমনিওসেন্টেসিস, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। এমনিওসেন্টেসিস পড়তে হবে, মায়ের পেটে যে ভ্রূণ আছে তার লিঙ্গকে বা সেক্সকে ডিটারমাইন কিভাবে করা যাচ্ছে, এগুলো সব রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড ডিজিজে পড়তে হবে, জননগত এবং স্বাস্থ্য রোগে পড়তে হবে। তো এখানে দেখো, এই ক্লাসটা অনেক স্টুডেন্ট গুলো স্কিপ করে দেয়, যে কি ইন্টার ক্লাস স্যার এমনি বলছে না, কিন্তু এটা এখন জরুরি আছে। আগের কয়েকটা মানে একটা সিরিজ চালানোর জন্য, পুরো রিপ্রোডাকশনে যে একটা সিরিজ চলবে তোমার কি 3টা চ্যাপ্টারের, তো 3টা চ্যাপ্টারের পুরো রড ম্যাপ আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। তো এটাকে একবার ভালো করে মন দিয়ে শুনবে, যে কি আমাদের থার্ড সেমিস্টারে এক্সাম হবে ইউনিট 1 আর ইউনিট 2 এর, পশ্চিমবঙ্গ বোর্ডের স্টুডেন্টদের বলা হচ্ছে। আর নিটের স্টুডেন্টদের জন্য তো ওদের ছবি আছে 11-12 পুরো হল অফ দ্য চ্যাপ্টার পড়তে হবে। তো থার্ড সেমিস্টারে ইউনিট 1 এ আমাদেরকে এই 3টা চ্যাপ্টারকেই পড়তে হচ্ছে। ফুল মার্কস 16 থেকে 17 আসবে। আর নিট এক্সামিনেশনে কেবলমাত্র আমি বললাম ফ্লাওয়ারিং প্ল্যান্ট সেক্সুয়াল রিপ্রোডাকশন থেকেই তোমার গিয়ে 2 থেকে 3টা কোশ্চেনের ওয়েটেজ প্রতি বছরের আছে, ঠিক আছে। আর কোন চ্যাপ্টার গুলোতে আমাদেরকে কি পড়তে হবে এটা আমি ডিটেলসে বললাম, ঠিক আছে। আর রিপ্রোডাকশন ইন অর্গানিজম আগে ছিল এই চ্যাপ্টারটা, কিন্তু এই চ্যাপ্টারটা এখন বাদ দিয়ে দিয়েছে মধ্য শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকেও, আর তোমার গিয়ে এ থেকে নিট এক্সামিনেশন থেকেও। তাই জন্য আমরা এই চ্যাপ্টারকে জাস্ট একটু ইন্ট্রো স্বরূপটা পড়বো, যাতে এইগুলো চ্যাপ্টারকে ভালো করে পড়া যায় বা বোঝা যায়। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, তবে আবার ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে, ঠিক আছে, একবার ভালো করে বুঝিয়ে দিতে চাই যে কি টপিক অফেন্সিভ আছে, ঠিক আছে, কন্ট্রোভার্সিয়াল আছে, ডিসক্লেমার সেম আছে, যে কি শিখার উদ্দেশ্যে তুমি কোনো কমেন্ট করো, কোশ্চেন করো, তোমাকে কেউ বাধা দিবে না। আমি যদি তোমাকে এখানে শিখাতে এসেছি, তাহলে আমি এমন কথাগুলো বলবো যেটাতে তুমি বুঝতে পারো ভালো করে সবকিছু, নিজের ল্যাঙ্গুয়েজের মর্যাদা ধরে রাখবে, ঠিক আছে। এমন কিছু কথাগুলো বলবে না যে কথাগুলোর মাধ্যমে হয়তো কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে, ঠিক আছে। কারণ কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেহেতু ক্লাসেস গুলো আপলোড হচ্ছে, তো তোমার কমেন্ট গুলো বা তোমার আর কোনো কিছু লেখা বা তোমার কোনো টিপ্পনি, এগুলো সবাই দেখতে পাবে। এ কারণে নিজের ভদ্রতাকে মেনটেন করবে, ঠিক আছে। শিক্ষার জন্য যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয় কিউরিওসিটি মাইন্ডে, অবশ্যই তোমরা আমাকে বলবে, ঠিক আছে, আমি সেটার অ্যান্সার করব। আমার অফলাইন স্টুডেন্ট গুলো অফলাইনেও কোশ্চেন করে নিতে পারো, তবে অনলাইন স্টুডেন্ট গুলো মোস্ট অফ কমেন্ট করবে, ঠিক আছে। তো আমাদেরকে টেলিগ্রামের লিংক দিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপেরও লিংক দিয়ে রেখেছি, তোমরা যে কোনো গ্রুপে চাইলে অ্যাড হতে পারো ওখানে। তো তোমাদের গিয়ে দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট, ঠিক আছে, এটা বোঝানোর আগে তোমরা একবার আগে, ঠিক আছে, এই চ্যাপ্টারের যে মিসকনসেপশন আছে, মিথস, ঠিক আছে, এটাকেও দূর করো। আসলে আমরা পড়ছি রিপ্রোডাকশন, ঠিক আছে, রিপ্রোডাকশন, যেটাকে আমরা বলছি জনন, কি বলছি, জনন।
তো সব থেকে প্রথমে মাইন্ডে এটাই রাখবে যে চ্যাপ্টারের নাম হচ্ছে রিপ্রোডাকশন বা যৌন, ঠিক আছে, নাকি চ্যাপ্টারের নাম এটা আছে সেক্স বা মেটিং, ঠিক আছে, বা আমরা এটাকে কি বলতে পারি কাপলিং, বা এটাকে আমরা কি বলতে পারি ইন্টারক্রস, ইন্টারক্রসও বলতে পারি, ঠিক আছে, ইন্টারক্রস। তো দুটো পরিভাষা আছে, দুটো শব্দ আছে, দুটোই ইউজ হচ্ছে তোমার এই চ্যাপ্টারের ক্ষেত্রে, কিন্তু দুটোর মিনিংস আলাদা আর বুঝার মিনিংস তো একদম আলাদা। এই কারণে কিছু কিছু ছেলে মেয়েদের মাইন্ডে এইগুলো কথাগুলো ঘুরতে থাকে যে কি এই চ্যাপ্টার গুলো খুব অফেন্সিভ, খুব মানে ট্যাবু টাইপের চ্যাপ্টার গুলো আছে যে সবার সামনে পড়া যাবে না, বোঝা যাবে না। আসলে আমি একটা কথা জানি যে কি নেগেটিভিটি যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি সমস্ত কিছুকে নেগেটিভিটিতেই দেখবে, আর যদি পজিটিভনেস থাকে তোমার ভিতরে তাহলে তোমার জন্য সবকিছু পজিটিভ আছে। মানে এটাকে এই টাইপের এক্সাম্পলাইজ করা যায় যে কি কোন একটা প্রোগ্রামে কোন একটা ভালো ভদ্রলোককে সাধু লোককে দাঁড় করিয়ে বলা হলো যে কি তোমার সামনে যত লোকজন গুলো আছে এদেরকে দেখে তোমার মনে কি মনে হয় বা তুমি এদের ব্যাপারে কি টিপ্পনি করতে চাও। তো ওই সাধু ভদ্র ব্যক্তিটা বলছে কি মনে হবে, সমস্ত ব্যক্তি ভালো, ভদ্র সাধু, ঠিক আছে। আর একটা মাতালকে দাঁড় করিয়ে বলা হলো যে কি তোমাকে কি লাগছে এই লোকগুলোর ব্যাপারে, তুমি কিছু বলতে কি বলবে। তো বলছে সমস্ত ব্যক্তি খারাপ, সমস্ত ব্যক্তি বেটা মাতাল, হ্যাঁ চোর, সব ও বলছে। তো এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয় যে পয়েন্ট অফ ভিউ দেখার বলে নজরিয়া যেটাকে, ঠিক আছে, যে কি যে নিজে ভালো আছে ও সমস্ত কাউকে ভালোই দেখতে পাবে, যে নিজে খারাপ আছে সবাইকে খারাপই দেখবে, ঠিক আছে। এই কারণে কাউকে সমালোচনা করে লাভ নেই, তুমি নিজেকে দেখো, নিজের ওপর এফোর্টস দাও, নিজের ওপর কাজ করো, নিজে বড়, ঠিক আছে। তুমি যতটা টাইম অন্য কাউকে সমালোচনা করতে লাগাবে ততটা টাইম নিজের ওপর ইউজ করো, দেখবে অনেক বাড়বে, অনেক আগে যাবে। এই কারণে তোমার মাইন্ডকে আগে ঠিক করা উচিত, ঠিক আছে। এখানেও সেম জিনিস আছে যে চ্যাপ্টার শুরু হলো রিপ্রোডাকশন, তো অনেক কেউ ভাবতে লাগবে যে কি মাস্টার সেক্সের চ্যাপ্টার পড়াচ্ছে, কথা বুঝতে পারলাম। সো দ্যাটস আ কন্ট্রোভার্সি। রিপ্রোডাকশন একটা বায়োলজিক্যাল প্রসেস আছে। রিপ্রোডাকশন কি আছে? রিপ্রোডাকশন ইজ দা বায়োলজিক্যাল বায়োলজিক্যাল ঠিক আছে, বায়োলজিক্যাল প্রসেস, বায়োলজিক্যাল প্রসেস একটা জৈবিক প্রক্রিয়া আছে in which a organism in which a organism ঠিক আছে can produce ঠিক আছে similar similar type of similar type of organism new organism, ঠিক আছে। রিপ্রোডাকশন এমন একটা প্রসেস আছে, জৈবিক প্রক্রিয়া আছে, এমন একটা জৈবিক প্রক্রিয়া আছে যেখানে একটা অর্গানিজম কি করছে, প্রডিউস করছে, উৎপাদন করছে বা জন্ম দিচ্ছে সিমিলার টাইপ অফ, মানে হুবহু না, একই না, নিজের মতন বৈশিষ্ট্যযুক্ত বা ক্যারেক্টার যুক্ত একটা অপত্য জীব বা নিউ অর্গানিজম, ঠিক আছে। এমন একটা প্রসেসকে আমরা কি বলছি, রিপ্রোডাকশন বলছি। কারণ রিপ্রোডাকশন নাম থেকেই ক্লিয়ার করছে, রিপ্রোডাকশন নাম থেকে কি ক্লিয়ার করছে, রি প্লাস প্রোডাকশন, রি প্লাস প্রোডাকশন, ঠিক আছে, যেটাকে আমরা বলি রি পুনঃ শব্দ থেকে আসছে, ঠিক আছে। আর প্রোডাকশন মানে উৎপাদন, প্রোডাকশন কথাটা কি থেকে আসে, তো উৎপাদন থেকে আসে। তো পুনরায় উৎপাদন করাচ্ছে, পুনরায় কাকে উৎপাদন করাচ্ছে, কি উৎপাদন করাচ্ছে, দেখো বুঝো। তো একটা জীব যখন নিজের হুবহু বৈশিষ্ট্য সম্পন্ন আরেকটা নতুন অপত্য জীবকে তৈরি করে দিচ্ছে, এটাকে এই প্রসেসটাকে আমরা রিপ্রোডাকশন বলি, ঠিক আছে। আর রিপ্রোডাকশন এত মেন ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে ইন আ লিভিং অর্গানিজম স্পেসিস, যে কি আজ পর্যন্ত যত জীব প্রজাতি গুলো দেখা যাচ্ছে পৃথিবীতে, যার অস্তিত্ব আছে, তার মধ্যে রিপ্রোডাকশন আছে। কারণ কি আমরা কি জানি একটা যে কি যে জিনিসের জন্ম আছে, যে বস্তুর জন্ম আছে তার মৃত্যু আছে, তাই না।
ওই অ্যারাবিক সেন্টেন্সে এটাকে বলা হয় যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। ঠিক আছে, প্রত্যেকটা জীবিত বস্তুকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো ধরে নাও প্রথম একটা জীব এলো, আমি সাপোজ এরকম ভাবছি যে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া স্পেসিস তো এখন পর্যন্ত আছে। তো ব্যাকটেরিয়ার যে উৎপত্তি আছে, অরিজিন আছে পৃথিবী সৃষ্টির আদি লগ্নে, মানে পৃথিবী সৃষ্টির সময়। আর ওই সময় থেকে তো একটা ব্যাকটেরিয়া এখন পর্যন্ত নেই, জীবিত নেই, ও এক সময় তো মরে। তো ব্যাকটেরিয়া একটা নতুন ব্যাকটেরিয়াকে তৈরি করে দিচ্ছে, এমিবা একটা নতুন এমিবাকে তৈরি করে দিচ্ছে, প্যারামিসিয়াম একটা নতুন প্যারামিসিয়ামকে তৈরি করে দিচ্ছে, ইউগ্লিনা একটা নতুন ইউগ্লিনাকে তৈরি করে দিচ্ছে। একটা প্লান্ট থেকে আরেকটা নিউ প্লান্ট তৈরি হচ্ছে, একটা অ্যানিমাল থেকে আরেকটা নিউ অ্যানিমাল তৈরি হচ্ছে, একটা ছাগল থেকে আরেকটা ছাগল তৈরি হচ্ছে, একটা গরু থেকে আরেকটা গরু তৈরি হচ্ছে। তো পৃথিবীতে যত জীব প্রজাতি অস্তিত্ব এখন পর্যন্ত আছে, তার মধ্যে জনন দেখা যাবে। কথা বুঝতে পারল? কারণ কি, জন্ম আর মৃত্যুর অন্তর্বর্তী পর্যায়ে একটা জীব একটা নতুন প্রজাতিকে, নতুন জীবকে জন্ম দিবে। কারণ একটা জীব বড় হলো, ওই একটা নতুন জীবকে জন্ম দিল, আর তারপরে ওই যে জীবটা জন্ম দিয়েছে সেই জীবটা আবার পুরাতন হয়ে বয়স্ক অবস্থায় গিয়ে মারা যাবে। কিন্তু ওর যে একটা নতুন জীব জন্ম নিয়েছে, সে আবার গ্রোথ করবে, সে আবার বাড়বে। কথা বুঝতে পারছো? এই কারণে বলা হয় যে কি, এই পৃথিবীতে জীবনের যে ধারাবাহিকতা যে বজায় থাকছে কেবলমাত্র একটা প্রসেসের মাধ্যমে, সেটা হচ্ছে জননের মাধ্যমে। তো জনন কোনো একটা অফেন্সিভ টার্ম নয়, না অফেন্সিভ চ্যাপ্টার আছে, সব থেকে বেশি বুঝার চ্যাপ্টার আছে। তোমরা দেখে নাও যে কি, একটা জীবে প্রজাতির মধ্যে প্রধান বৈশিষ্ট্য রূপে জনন আছে। আর এরকমও ভেবে দেখতে পারো যে কি, যে কোনো জীবের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য কিন্তু জননই আছে। আর তোমরা নিজেকে কম্পেয়ার করতে পারো একটা অ্যানিমালের সাথে, আর কম্পেয়ার করে কি, আমরা অ্যানিমালই আছি। ঠিক আছে, বাস একটু দুপাইয়া হয়ে গেছি, বুদ্ধিযুক্ত হয়ে গেছি, পড়াশোনা করছি, তো এগুলো অন্যান্য উদ্দেশ্যগুলো আমাদের লাইফে চলে এসছে। না হলে তুমি একটা গরুর লাইফটা দেখো, একটা ছাগলের লাইফটা দেখো, তোমার বাড়িতে যে গবাদি পশুগুলো আছে, ওদের কি আছে, একটা বাচ্চা জন্ম নিচ্ছে, খাওয়া দাওয়া খাচ্ছে, নিজের মধ্যে পুষ্টি গ্রহণ করছে, বড় হচ্ছে, আর একটা নতুনকে আবার জন্ম দিয়ে আবার ও মারা যাবে। ও ন্যাচারালি, যদি ওকে কেটে ফেটে না খাওয়া দাওয়া হয়, তাহলে ওই ছাগলটা কি হবে, এক সময় মারা যাবে। তো এই টাইপের তো ফিনোমিনা সমস্ত প্রাণীর মধ্যে আছে, বন জঙ্গলের সমস্ত প্রাণীর মধ্যে আছে, আর মানুষের মধ্যেও আছে। একটা মানুষের মধ্যে এখন 99% ব্যক্তিকে এখন আমরা যদি আলাদা করি, তাহলে সবার জীবনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য এটাই, জনন করা। তুমি জন্ম নিয়েছো, বড় হচ্ছ, গ্রোথ করছো, পড়ছো, চাকরি পাবে, আর কিছু তো এক সময় সাংসারিক জীবনে যাওয়ার পর তোমার আরেকটা নতুন রিপ্রোডাকশন হবে, তুমি একটা নতুন বাচ্চাকে জন্ম দিবে, আর নতুন বাচ্চাকে জন্ম দেওয়ার পর তুমি আবার রিটায়ার হবে, আবার তুমি মারা যাবে। তো লাইফ সাইকেল এইভাবেই ঘুরছে, জীবনের চক্র এটাই, জীবনের চক্র এটাই আছে। 99% ব্যক্তি এইভাবেই চলছে। কিছু ব্যক্তিকে যদি ছেড়ে দেওয়া হয়, যেমন কি সালমান খান, বা তোমার গিয়ে মোদি চাচা, মমতা দিদি, এগুলোকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তো বাকি ব্যক্তিগুলোর তো লাইফটা এইরকমই চলছে না? হ্যাঁ, তোমার বাবা মা যে রাস্তায় চলেছে, তোমাকেও সেম রাস্তায় চলতে হচ্ছে এখন। তুমি ভেবে দেখে নাও যে পড়ছো, পড়ার পর চাকরি পেয়ে বা আর কোনো কিছু পেয়ে সেটেল হবে, সাংসারিক জীবনে যাবে, নতুন বাচ্চা জন্ম হবে, ঠিক আছে, তারপরে তুমি রিটায়ার হবে, তোমার বাচ্চাগুলো সেম প্রসেসে আবার চলবে। ওকে তুমিও পড়াবে, তুমিও ওদের সার্ভিস করাবে, তারপর তুমি ওদের বিয়ে দিয়ে আবার পতাপতির সুখ দেখবে, তাই না? হ্যাঁ, তো রিপ্রোডাকশন প্রত্যেকটা জীবের মধ্যে, যে জীবের অস্তিত্ব এখন পর্যন্ত পৃথিবীতে আছে, তাদের মধ্যে জনন একটা ভাইটাল প্রসেস আছে, দেখা দিবেই। ইম্পর্টেন্ট একটা প্রসেস আছে, ইম্পর্টেন্ট একটা বায়োলজিক্যাল ফিনোমেনন আছে। তো আমাদের চ্যাপ্টার এটা আছে, আমরা একে নিয়ে ডিল করব, রিপ্রোডাকশনকে নিয়ে ডিল করব, নাকি আমাদের এই চ্যাপ্টারটা আছে। আর এই 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 টপিক, এই টার্মটারও মিনিংস বুঝতে হয়। এই টার্মটাকে আমরা বাংলাতে এরকম বলতে পারি, সঙ্গম বা মিলন। তো সঙ্গম বা মিলন বলতে কি, সবসময় আমরা শারীরিক মিলনকে মিলন বলবো না, মানে বুঝতে পারছো,
যে আমি যেটা বলতে চাইছি যে কি দুটো বডির মিলন, দুটো বডির ফিউশন কি সবসময় সঙ্গম বা সেক্স, না আর অন্য কোনো কিছু আছে? যেমন কি আপ ধরে নাও, আমি তোমাদের কি বলতে পারি, আমি তোমাদের বলতে পারি যে কি একটা টার্ম আছে, আর এখনই দেখলা তোমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট, হ্যাঁ, ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং ফ্লাওয়ারিং প্লান্ট, ফ্লাওয়ারিং প্লান্ট। তাহলে যদি আমরা বলি সেক্স শব্দটা তোমার মাথায় যদি এটা থাকে যে কি শরীরে মিলন, তাহলে এখানে প্লান্টের কি শরীরে মিলন হয়? দেখেছো কি কোনোদিনও কোনো একটা প্লান্ট নেংড়া আম নেংড়ির কাছে চলে গেছে, নেংড়ি আমের কাছে রাতারাতি মাটি ফাটিয়ে চলে গেল? হ্যাঁ, এরকম তো হয়। ওদের কি শারীরিক মিলনকে সেক্স বলা হচ্ছে এখানে? এখানে সেক্স বলতে বোঝানো হচ্ছে fusion of fusion of two different gametes, two different gametes, fusion of two different gametes। তো দুটো গেমেটস এর ফিউশনকে আমরা সেক্স বলছি, ঠিক আছে। এখানে বলা হচ্ছে প্লান্টের সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর যেমন কি এখানে এইভাবে দেখতে পারি আমরা যে কি সাপোজ এখানে একটা প্লান্ট আছে, ঠিক আছে, এখানে একটা প্লান্ট আছে, কথা বুঝতে পারলাম। আর এই প্লান্টের এই জায়গায় কোনো ফুল হলো, তো এখানকার রেণু উড়ে গিয়ে এখানে আসে, তো এখানে রেণু মিলিত হচ্ছে এয়ারের মাধ্যমে। তো পুং রেণু মেল গেমেট, ঠিক আছে, কার সাথে মিলছে? ফিমেল গেমেটের সাথে মিলছে। তো গেমেটের ফিউশন হচ্ছে, কিসের ফিউশন হচ্ছে? মাথাকে পরিষ্কার করবে, ফিউশনটা কিসের হচ্ছে? ফিউশনটা হচ্ছে গেমেটের। দুটো গেমেটের মিলনটাকেই আমরা এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট বলছি, কথা বুঝতে পারলাম। আর যেমন কি তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, যেমন মাছ, ফিশের, ঠিক আছে, ফিশের রিপ্রোডাকশন কি রকমের হয়? সেক্সুয়াল হয় না অ্যাসেক্সুয়াল? জানো কি? ফিশ সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর দেখেছো কি কোনোদিনও কোনো মাছকে জলের মধ্যে মিলন করতে, দুটো মাছ শরীরে মিলন করেছে? করে না। তারা কি করে, স্ত্রী মাছ জলের মধ্যে ডিম দিয়ে দেয়, জলের মধ্যে ডিম ছেড়ে দেয়, আর পুরুষ মাছ ওই জলের মধ্যে শুক্রাণু ছেড়ে দেয় এসে। এ কারণে দেখবো মাছেদের কে আমরা কি বলি, সিজনাল ব্রিডার বলি। এরা বছরে একটা বিশেষ ঋতুতে বাচ্চা জন্ম দেয়, আর এটা ঋতু হচ্ছে বর্ষাকাল। কারণ বর্ষাকালে খাল বিল নদী নালা পুকুর সমস্ত জলের মধ্যে অলমোস্ট স্রোত পাওয়া যায়। এই কারণে এই ওয়াটার কারেন্টে কি হবে, শুক্রাণু আর ডিম্বাণুটা ঘুরবে, শুক্রাণু আর ডিম্বাণু ঘুরবে, আর ঘুরতে ঘুরতে কি হবে, তোমার মোস্ট অফ এগ ফার্টিলাইজ হয়ে যাবে, কথা বুঝতে পারলা? তো এখানে মাছেদের শরীরের মিলন হচ্ছে না, কিন্তু তবুও ওদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, কি হচ্ছে, জনন হচ্ছে। আর দেখো সেম জিনিসটা মানুষের ক্ষেত্রেও আছে। তো মানুষের ক্ষেত্রে তোমার কি এই শব্দটা শারীরিক মিলনের ক্ষেত্রে আনতে হয়, কারণ কি দেখো এখানে মিডিয়াম স্বরূপ গেমেটকে মিলানোর জন্য ওয়াটার ছিল, ওয়াটার বডিজ ছিল, এখানে মিডিয়াম স্বরূপ কি ছিল, এয়ার ছিল। আর মানুষের গেমেট কি হচ্ছে, বা কিছু কিছু প্রাণীদের গেমেটস কি হচ্ছে, স্ত্রীদের ভিতরে প্রবেশ করাতে হয় পুং গেমেটকে, শুক্রাণুকে। আর ওই ক্ষেত্রে শারীরিক মিলন কিছু জননাঙ্গ দ্বারা করা জরুরি হয়ে যায়। এই কারণে ওই ক্ষেত্রে আমরা ওটাকে কাপলিং বা ইন্টারকোরাস শব্দটা ওখানে শারীরিক ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ঠিক আছে, বা করি। এই কারণে এটাও বলতে পারা যায় যে কি এভরি রিপ্রোডাকশন ইজ দ্য সেক্স, বাট অল সেক্স ইজ নট আ রিপ্রোডাকশন। দুটো গ্যামেটস এর ফিউশনের পরও অনেক সময় বাচ্চা অ্যাবর্ট হয়ে যায়। রিপ্রোডাকশন সেটা গুণা যাবে যতটা বাচ্চা আছে, মানে যতটা বাচ্চা এক্সিস্ট করছে, কথা বুঝতে পারলাম? এটা হচ্ছে রিপ্রোডাকশন। তো রিপ্রোডাকশন আর সেক্স এই দুটো টার্ম পুরো ডিফারেন্ট আছে। আশা করি তোমরা ভালো করে দুটো টার্মকে বুঝে গিয়ে বাবা যে দুটোতে কোনো অফেন্সিভ কিছু নেই, ঠিক আছে। রিপ্রোডাকশন একটা জীবের মধ্যে বায়োলজিক্যাল প্রসেস আছে, যে প্রসেসের মাধ্যমে একটা জীব নিজের হুবহু সমগুণ সাদৃশ্য বৈশিষ্ট্য যুক্ত আর একটা নতুন অপত্য জীবকে তৈরি করছে, ঠিক আছে। আর অলমোস্ট সমস্ত জীবের মধ্যে এই রিপ্রোডাকশন ফিনোমেননটা দেখা যাচ্ছে।
আর সেক্স বা মেটিং বা কাপলিং বা ইন্টারক্রস, এখানে সঙ্গম বা মিলন বলতে আমরা বুঝবো ফিউশন অফ টু ডিফারেন্ট গেমেটস, দুটো ডিফারেন্ট গেমেটস এর মিলনের মাধ্যমে যে জননটা হচ্ছে তাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হচ্ছে। বা এখানে আমরা সেক্স বা মেটিং বা কাপলিং ইন্টারক্রস এই গেমেটস এর ফিউশনের হয়। আর ওর একটা প্রসেস স্বরূপ শারীরিক মিলন করতে হয় কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে। যখন গেমেটটাকে শরীরের ভিতরে প্রবেশ করাতে হয় তখন শারীরিক মিলনের প্রয়োজন পড়ে। কথা বুঝতে পারলে কি বললাম? তো আশা করি তোমাদের এই দুটো টার্ম একদম ভালো করে মাথায় ঢুকে গিয়ে হবে। আর যেটা মিথ ছিল মাথায়, যেটা ভুল ভ্রম ছিল এই চ্যাপ্টার রিলেটেড, যে কি খুব বাজে কন্টেন্ট মূলক চ্যাপ্টার, বা এইভাবে পড়া যাবে না ওইভাবে পড়া যাবে না, হ্যাঁ, বা এরকম করে দেখা যাবে না, তো এগুলো সব ভুল কনসেপশন, ঠিক আছে, মিথ। এটা তোমার মাইন্ডের উপর ডিপেন্ড করবে, তোমার পজিটিভিটির উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। নেগেটিভ কিছু মাথায় রাখবে না, কখনো না, কোনো সময় না। এছাড়া দেখো, আমরা তো এখন জাস্ট একটু বললাম তো, চ্যাপ্টার শুরু করার আগে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট শুরু করার আগে একটা বড় দেখে বিল্ডিং তৈরি হচ্ছে। কারণ কি, রিপ্রোডাকশন রিলেটেড তুমি ফ্লাওয়ারিং প্লান্টের রিপ্রোডাকশন পড়বে, তারপরে হিউম্যান রিপ্রোডাকশন পড়বে, রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড ডিজিজ পড়বে, জননগত স্বাস্থ্য এবং রোগ পড়বে। তো তোমাকে এখন এটা বোঝা জরুরি আছে যে রিপ্রোডাকশনের পুরো কি পুরো ইন্ট্রোটা, ঠিক আছে, জননের পুরো কি পুরো ইন্ট্রো। তো জনন কাকে বলে পড়লা এখন। এছাড়া এবার পড়তে হবে যে কি জনন রিপ্রোডাকশন কি সমস্ত জীবের মধ্যে মেন ফিনোমেনন আছে, এটাও একটা পয়েন্ট মনে রাখবে, ঠিক আছে। ক্লাস 9 বা 10 এর বইয়ে একটা এই টাইপের টার্ম লেখা আছে যে জীবের বৈশিষ্ট্য হচ্ছে জনন করা, কিন্তু এটা ভুল। জীবের বৈশিষ্ট্য জনন নয়, বলা আছে রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন এই টার্মটা শোনো একটু। রিপ্রোডাকশন ইজ দা is the main is the main character is the main characteristic is the main characteristic features is the main characteristic features of an organism species, but ঠিক আছে, but it's not a main characteristic main characteristic, ঠিক আছে, মেন ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর্গানিজম। এই পয়েন্টটা মনে রাখবে, ঠিক আছে, এই পয়েন্টটা। এটা কি আছে, রিপ্রোডাকশন একটা জীব প্রজাতির প্রধান বৈশিষ্ট্য। মেন ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ অ্যান অর্গানিজম, একটা জীব প্রজাতির, এখানে একটা কি বলছি, জীব প্রজাতির প্রধান বৈশিষ্ট্য, জীব প্রজাতির প্রধান বৈশিষ্ট্য। বাট একটা জীবের, ঠিক আছে, জীবের প্রধান বৈশিষ্ট্য নয় জনন, ঠিক আছে। আর যেমন কি এক্সাম্পল হিসাবে দেখো, মানব প্রজাতির সবাই আজ থেকে যদি জনন ছেড়ে দেয় তাহলে কি হবে, 100 বা 150 বছর পর এই পৃথিবীতে একটাও মানব প্রজাতি পাওয়া যাবে, মানুষ বলে কোনো জীব পাওয়া যাবে, কারণ 100-150 বছর পর সমস্ত নতুন জীব পুরাতন হয়ে মারা যাবে, ঠিক আছে। এবার ওই জীব প্রজাতিকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে কিছু মানব প্রজাতির জনন করা একদম প্রয়োজনীয় আছে, মানে একদম জরুরি আছে, কম্পালসারি আছে। কিন্তু তার মধ্যে আমরা এটা বলতে পারবো না যে কি একটি জীবের প্রধান বৈশিষ্ট্য বা কাউকে আমরা জীব বা জড় হিসাবে তার জননের উপর জাজ করব, ঠিক আছে। মানে প্রজনন না হতে গেলে আমরা তাকে জড় বস্তু বলবো, এরকম হবে না। আর যেমন কি এক্সাম্পল হিসাবে একটা জীব মানুষের, মামতা দিদি, মোদি চাচা, ঠিক আছে, কন্ট্রোভার্সিয়াল আছে, পলিটিক্যাল, আর সামনে ভোট টোটো আছে। কাউকে আমি ট্রোল করছি না, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি আমি নিজের বাচ্চাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। তো এদের তো প্রজনন আমাদের কাছে এখন সাক্ষাৎ নেই, যে কি সাক্ষী নেই যে কি আছে কিনা, ধরে নাও প্রজনন করেনি, নতুন ওদের অপত্য জীব তৈরি হয়নি, বাচ্চা তৈরি হয়নি, তাই বলে তুমি কি মমতা দিদি বা মোদি চাচাকে দেখে বলবা যে কি অ্যাকর্ডিং টু মাই ক্লাস 9 বুক তুই জীব আছিস, প্রজনন করিসনি, মানে তুই জড় বস্তু, এরকম তো হবে না। প্রজনন
একটা জীবের ইচ্ছা মতো থাকতে পারে, একটা জীব ছাড়তেও পারে, প্রজনন নাও করতে পারে। আর যেমন ট্রান্সজেন্ডার, ঠিক আছে, যেটাকে এক্সাম্পল স্বরূপ ধরে নাও, ট্রান্সজেন্ডার বলতে কি হিজড়াদেরকে বলা হচ্ছে। তো ওদের ক্ষেত্রে প্রজনন হয় না, কিন্তু বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, ঠিক আছে, গ্রোথ গুলো দেখা যাচ্ছে, উদ্দীপনায় সাড়া দিচ্ছে। তো জীব আছে, খালি একটা বৈশিষ্ট্য ওদের মধ্যে মিসিং আছে, সেটা হচ্ছে কি তোমার গিয়ে ওদের মধ্যে প্রজননটা হচ্ছে না। কথা বুঝলাম? তো প্রজনন একটা জীবের প্রধান বৈশিষ্ট্য নয়, কিন্তু একটা জীব প্রজাতির প্রধান বৈশিষ্ট্য জনন। কারণ একটা জীব প্রজাতির মধ্যে হঠাৎ করে প্রজনন যদি হারিয়ে যায়, তাহলে তার অস্তিত্ব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তো এই স্টেটমেন্টে ওটাকেই শো করে যে রিপ্রোডাকশন ইজ নট আ মেইন ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ অ্যান অর্গানিজম স্পেসিস, বাট ইটস আ মেইন ক্যারেক্টারিস্টিক ফিচার্স, ঠিক আছে, sorry, it's a main characteristic features of an organism species, but it's not a main characteristic features in a individual organism. কথা বুঝতে হলো? সো আশা করি তোমরা ভালো করে বুঝে গিয়ে হবা যে কি জনন কত ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, আমরা এইরকম করেও একটা আমি ফর্মুলেটেড তোমাকে বলে দিতে পারি, রিপ্রোডাকশন এত ইম্পর্টেন্ট আছে, রিপ্রোডাকশন ইনভার্সিবল প্রপোর্শনাল টু 1/extinct, এইরকম করে মনে রাখো। ঠিক আছে, রিপ্রোডাকশন জনন যদি বেশি হয় তাহলে বিলুপ্ত হওয়ার চান্স কমবে, আর যদি জনন কম হয় তাহলে বিলুপ্ত হওয়ার চান্স কি হবে? বাড়বে। ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। তো জননের সাথে কোন জীব প্রজাতির বিলুপ্ততা ডিপেন্ড করছে। তো তোমাদের একটা আমি টাস্ক দিব, ঠিক আছে, আর টাস্ক গুলো কমপ্লিট করছো না, তোমরা কমেন্টে তো ফটোগুলো পাঠাতে পারো, টাস্ক গুলো কমপ্লিট করবে। তোমরা আমাকে এটা লিখে দেখাবে, ইম্পর্টেন্ট অফ রিপ্রোডাকশন, ইম্পর্টেন্ট অফ রিপ্রোডাকশন, ঠিক আছে, জননের গুরুত্ব, ঠিক আছে, আর একটা আর করবে টাইপ অফ রিপ্রোডাকশন, টাইপ অফ রিপ্রোডাকশন, ঠিক আছে। আমি অফলাইন বাচ্চাদের দেখে নিব জননের প্রকার ভেদ, ঠিক আছে, আর জননের গুরুত্ব, এই দুটো লিখে তোমরা কমেন্ট করবে। কথা বুঝতে পারলা? তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে ইন্ট্রো পড়ালাম, ইন্ট্রো বুঝালাম পুরো কি পুরো, যে আমাদেরকে এখন সামনে এই সিরিজটাতে, টার্গেট থার্ড সেমিস্টার এন্ড নিট 2026 এর সিরিজটাতে ইউনিট 1 এর তোমার গিয়ে কি কি পড়তে হবে। ইউনিট 1 এর চ্যাপ্টার গুলোর নাম বললাম, রিপ্রোডাকশন ইন্ট্রো দিলাম, ঠিক আছে, আর জনন আর যে শব্দ আছে সেক্স বা মেটিং এর মধ্যে ডিফারেন্সিয়েশন কি, পার্থক্য কি, এটা বুঝালাম আমি তোমাদেরকে। এখন পর্যন্ত আমরা এই চ্যাপ্টারটাতে আসেনি, আমাদের যে থাম্বনেলের চ্যাপ্টারটা আছে এখন পর্যন্ত আসেনি, এটা আসবে। ঠিক আছে, আমি তোমাদের জাস্ট ইন্ট্রো দিলাম, রিপ্রোডাকশনের ব্যাপারে বুঝালাম। একটা ক্লাস হয়তো আর লাগবে রিপ্রোডাকশনের ব্যাপারে বুঝাতে ফুললি করে, তারপরে আমরা এই চ্যাপ্টার গুলোকে পড়বো, তো খুব ইজি কনসেপ্টে ভালো করে বুঝে যাব। ঠিক আছে, তো তোমাদের আমি ক্লাস 12 এর অলরেডি মাইক্রোবস বলে একটা ইউনিট পুরো কমপ্লিট করে দিয়েছি, স্বাস্থ্য রোগের ক্লাসও কমপ্লিট হয়ে গেছে, কিছুটা ওতে বাকি আছে, ওটাও সিরিজ কমপ্লিট হয়ে যাবে। আর এই সিরিজটা এখন চলছে, রিপ্রোডাকশনের সিরিজটা চলছে। তো রেগুলার ওয়েতে ক্লাস করো এবং কন্টিনিউ ওয়েতে ক্লাস করবে, করো করো, রিকোয়েস্ট থাকছে তোমাদের। কারণ কি, আমি সেই বিগত 2 মাস 3 মাস ধরে আমি যে শুরু করেছি, আর ভিডিও আপলোডিং একদম এক দিনের জন্য বন্ধ নেই। একদিনের জন্য বলতে, যে রেগুলার ওয়েতে যে রুটিনে তোমাদেরকে কথা দিয়েছিলাম, সেই রুটিন অনুযায়ী ক্লাসগুলো আপলোড হচ্ছে। বাস পরিশ্রম তোমাদের দেখা যাচ্ছে না। আগে তো বেশ ভালো ভিউজ গুলো হচ্ছিল, তোমাদের এখন ভিউজ গুলো কমে গেছে, তোমরা ক্লাসেস গুলো করছো না, অনেকগুলো স্টুডেন্ট কেন কাটছো আমি বুঝতে পারছি না। কিন্তু কন্টেন্টের উপর ট্রাস্ট করো, কন্টেন্ট একদম পিওর অথেন্টিক টাইপের হবে। এই টাইপের কন্টেন্ট তুমি সার্চ করে নাও, যদি কোথাও পেয়ে যাও তারপর তুমি আমাকে কমেন্টে বলবে যে কি স্যার এই টাইপের কন্টেন্ট পেয়ে গেছি। আর প্লাস আমি তোমাদেরকে 100% সিওরিটি দিচ্ছি যে কি তোমাদেরকে আমি যা পড়াচ্ছি, যতটা বুঝাচ্ছি, এই কন্টেন্ট থেকে একটাও কোশ্চেন কোনো এক্সামিনেশনে বাইরে থাকবে না। সো তোমরা নিজে ক্লাস না করলে সেই সমস্ত
স্টুডেন্টদের কাছে রিচ করিয়ে দাও যাদেরকে এই ক্লাসগুলোর প্রয়োজন আছে, যারা অ্যাকচুয়ালিতে নিজের ক্যারিয়ারের প্রতি বা নিজের স্বপ্নের প্রতি সিরিয়াস আছে, তাদের কাছে পৌঁছে দাও। অনেক সময় না পৌঁছানোর জন্য মানুষ অবহেলিত হয়ে থেকে যায়, তো অবহেলা করবে না কেউ, ঠিক আছে? ক্লাসগুলো করো, যে কোশ্চেন গুলো দিই সে কোশ্চেন গুলো লিখে লিখে কমেন্ট করো, আর খুব জোর শেয়ার করো, ঠিক আছে? থ্যাংক ইউ।